মোদিজি হঠাৎ পিএমও অফিস ত্যাগ করলেন কেন? 13ই ফেব্রুয়ারি 2026 পাকাপাকিভাবে উনি পিএমও অফিস ত্যাগ করলেন। মোদিজির আগে যত প্রধানমন্ত্রী ছিলেন প্রত্যেকেই কিন্তু তাদের জন্ম পরাধীন ভারতবর্ষে। একমাত্র মোদিজির জন্ম স্বাধীন ভারতবর্ষে, মানে স্বাধীনতার পরে মোদিজির জন্ম হয়েছে। অতএব ওনার প্রত্যেকটি চিন্তাধারা দেখুন স্বাধীনভাবে উনি নিয়ে থাকেন। স্বাধীন চিন্তাধারা এবং দেশপ্রেম যে ওনার মধ্যে প্রচুর, মাথা থেকে পা পর্যন্ত ভরা আছে। প্রত্যেক ভারতবাসী আমরা দেখতে পাচ্ছি। ইভেন পৃথিবীর বড় বড় তাবড় দেশের নেতারা তারাও বুঝতে পেরেছে যে ভারতে একজন দেশপ্রেমিক এবং দেশকে ভালোবাসার মতন নায়কের জন্ম হয়েছে। মোদিজি পিএমও অফিস ত্যাগ করলেন, তার অনেকগুলো কারণ আছে। মোদিজি যখন 2014 সালে এসেছিলেন তখন উনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে ভারত তো স্বাধীন হয়েছে, সেই 74, 75 বছর, 76 বছর হয়ে গেল, কিন্তু মানুষ বা দেশ স্বাধীন হলেও যে পরাধীনতার শিকল এখনো পর্যন্ত পায়ে জড়িয়ে আছে, পরাধীনতা বা ব্রিটিশের যে নিয়ম কানুন, তার সমস্ত কালচার ভারতবর্ষকে মাকড়সার জালের মতন জড়িয়ে রেখেছে। এই পরাধীনতার গ্লানি থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না। উনি সেই কাজটা করছেন। শুধু খাতায় কলমে আমাদেরকে স্বাধীনতা লাভ বা স্বাধীন হলে হবে না, আমাদের কাজে কর্মে আচার ব্যবহারে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাত্রায় যেন আমরা স্বাধীনতা অনুভব করি। উনি তখন থেকে ব্রিটিশের দেওয়া যত যা কিছু আছে উনি একটা একটা করে ত্যাগ করতে শুরু করেছেন বা বাদ দিতে শুরু করেছেন। সংবিধানের অনেক কিছু নিয়ম বদলেছেন, আরো অনেক কিছু বাকি আছে। বিভিন্ন জায়গা যত পরাধীনতার গ্লানি, আজকে উত্তরপ্রদেশে দেখুন জায়গা নাম পরিবর্তন। ভারতের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, তার একটা প্রমাণ। ভারতের এই শিক্ষা ব্যবস্থাকে যে ইংরেজরা ধ্বংস করে দিয়েছে, নিজেদের যে কলোনিয়াল কালচার আমাদের শরীরের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, সেখান থেকে কিন্তু ভারতবাসীরা বেরিয়ে আসতে পারছে না। সেই ইংরেজি কালচার, ইংরেজি পড়াশোনা, সমস্ত কিছু আজকে ধীরে ধীরে আমাদেরকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থা থেকে, চিকিৎসা ব্যবস্থা থেকে ব্রিটিশদের যে জিনিস ভারতে পরিত্যাগ করে গেছে সেইগুলোকে এখনো আমরা আঁকড়ে ধরে আছি। তা ভারত স্বাধীন হলেও ভারত নীতি নির্ধারণ, সংবিধানের আইন এখনো কিন্তু সেই ব্রিটিশ মনোভাব দ্বারাই পরিচালিত। এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। এই জিনিসগুলো মোদিজি যখন এসেছিলেন তখনই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এবং ধীরে ধীরে এক এক করে উনি সবই পরিবর্তন করছেন। পিএমও অফিসটা ব্রিটিশদের বানানো। ভারতের যে রাজধানী দিল্লি, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস, প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্রিটিশদের তৈরি করা বা ব্রিটিশদের ছেড়ে যাওয়া জিনিস। যে বিল্ডিং থেকে শাসন ব্যবস্থা চালাতো, ভারতের জনগণের উপর অত্যাচার করত, যে বিল্ডিং থেকে বসে রাজত্ব করত, যে বিল্ডিং থেকে বসে মহিলাদেরকে অসম্মান করত, যে বিল্ডিং থেকে বসে ভারতের কৃষক সমাজকে ধ্বংস করেছে, ভারতের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে, যে বিল্ডিং থেকে বসে সমস্ত কিছু লুট করে তারা নিজের দেশে নিয়ে চলে গেছে, সেই বিল্ডিংকে পরিত্যাগ করাই উচিত।
যার জন্য পার্লামেন্ট হাউস সেটা ত্যাগ করবেন বলে ডিসিশন নিয়েছিলেন এবং নতুন পার্লামেন্ট হাউস তৈরি করলেন সেন্ট্রাল ভিস্তা। এই নিয়ে বহু আন্দোলন হয়েছে, বহু রাজনীতি হয়েছে। এই সেন্ট্রাল ভিস্টার যে প্রজেক্ট উনি যখন শুরু করলেন, প্রায় 20,000 কোটি টাকার প্রজেক্ট শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু করোনা পিরিয়ড শুরু হয়ে গেল। তারপরেও কিন্তু করোনা পিরিয়ডে কন্টিনিউ কাজ হয়েছে, কাজ কিন্তু বন্ধ হয়নি। কনস্ট্রাকশনে যা যা কাজ, পুজো পাঠ থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু উনি বন্ধ করেননি। এবং এই করোনাকালে যে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তারপরেও যে এই 20,000 কোটি টাকা ব্যয়ে উনি বিল্ডিং তৈরির কাজে যে মনোনিবেশ করেছিলেন তা কিন্তু উনি বন্ধ করেননি। এত চাপে, এত সুপ্রিম কোর্ট, বিরোধীদের চাপ, জনগণের অনেকেরই চাপ, উনি কিন্তু করে গেছেন। উনি করেছেন অনেকগুলো কারণে। প্রথম কথাই হচ্ছে যে ব্রিটিশ ভৃত্য বা পরাধীনতার গ্লানিকে ত্যাগ করা। 2 নম্বর, ভারতের যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটি লোকসভা এক একটি কেন্দ্রে 20 থেকে 25 লক্ষ জনসংখ্যা। অদূর ভবিষ্যতে লোকসভার সদস্য অনেক বাড়তে পারে, সে পুরনো বিল্ডিংয়ে বসার জায়গা হবে না, অফিস আরও বাড়বে, অফিসের পরিসর অনেক ছোট হয়ে যাচ্ছে। এই নানান দিকে চিন্তা করে উনি কিন্তু এই পার্লামেন্ট সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন। আবার পিএমও অফিস যেখানে প্রধানমন্ত্রী বসেন, সেটাও কিন্তু ব্রিটিশদের। এই ব্রিটিশ ভবন থেকে, যেখান থেকে তারা শাসন কার্য চালাতো, সেই জায়গাটা ত্যাগ করবেন উনি মনে মনে ঠিক করেই রেখেছিলেন। এবং 13ই সেপ্টেম্বর 2025 উনি ডিসিশন নিয়েছেন যে এই পিএমও বিল্ডিং উনি ত্যাগ করবেন এবং নতুন যে প্রকল্প বা নতুন বিল্ডিং তৈরি করেছেন তার নাম দিয়েছেন সেবা তীর্থ। সেখানে প্রধানমন্ত্রী অফিস বা কার্যালয় থাকবে না, নাম হয়েছে সেবা তীর্থ। এই সেবা তীর্থ নাম এই কারণে দেওয়া হয়েছে যে পিএমও বিল্ডিংটা যেহেতু ক্ষমতার বিল্ডিং, ভারতবর্ষে সেই কালচারটা ব্রিটিশ কালচার রয়ে গেছে। হিন্দিতে সত্তা বা ক্ষমতা, সত্তার পরিবর্তন কথায় কথায় আসে, মানে পাওয়ার। এই পাওয়ার বা সত্তা, এই শব্দগুলি কিন্তু আর ব্যবহার করা যাবে না। সরকার পাল্টাবে, কিন্তু এই মনোভাব নিয়ে নয় যে পাওয়ার পাল্টে দেওয়া হলো, পাওয়ারে আসা যাওয়া, মানে পাওয়ার, ক্ষমতা প্রদর্শন। জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নিজেকে জনগণের সেবক হিসাবে তুলে ধরেছেন বা ধরেন। এবং এই সেবা তীর্থের যে একটা প্রবাদ বাক্য, নাগরিক দেবো ভব বা নাগরিক সেবার ধর্ম, নাগরিককে সেবাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। প্রত্যেকটি এমপি, এমএলএ, মানে জনপ্রতিনিধি যা আছে, তাদের জনগণের বা নাগরিক পরিষেবা দেওয়াই হচ্ছে কাজ। তুমি সেবক রূপে কাজ করবে। এই মনোভাব নিয়ে বা এই মনোভাব তৈরি করারই উদ্দেশ্য যে নতুন একটা কার্যক্ষেত্র তৈরি করলেন। এবং 13ই ফেব্রুয়ারি 2026 পাকাপাকিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্যাবিনেট মন্ত্রী জিতেন্দ্র সিং, মনোহর লালকে সঙ্গে নিয়ে উনি নতুন কার্যালয়ে প্রবেশ করেছেন। শুধু তাই নয়, সেখানে যে সেবা মনোভাব, নাগরিক সেবা মনোভাব, সেখানে উনি কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন। যেমন লাখপতি দিদি
সহায়তা আরো বাড়িয়েছেন। 1.5 লক্ষ টাকা স্কিমের স্বাস্থ্য বীমা এবং এরকম 3-4টি জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। ওখানে আরো 2টি ভবন হবে, সেই ভবনেরও উনি উদ্বোধন করেছেন। এক কথায় টোটাল আধুনিক, সুসজ্জিত এবং সুরক্ষা সম্পন্ন ওই তীর্থক্ষেত্রটিকে তৈরি করেছেন। আমরা দেখেছি যে অশোক স্তম্ভ তৈরি করেছিলেন এবং খুবই বলিষ্ঠ একটা অশোক স্তম্ভ উনি নির্মাণ করে জনগণের উদ্দেশ্যে সমর্পণ করেছেন। তাই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ভারতের রাজধানী কলকাতায় ছিল, আমরা সবাই জানি। 1931 সালে 13ই ফেব্রুয়ারি পাকাপাকিভাবে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে এসেছিল। 1931 13ই ফেব্রুয়ারি দিল্লিতে রাজধানী স্থাপন করেছিলেন। আজকে ওই 13ই ফেব্রুয়ারি 2026 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিল্ডিং ত্যাগ করলেন। 13 তারিখে ঘোষণা করেছিলেন 13 সেপ্টেম্বর, আবার 13 ফেব্রুয়ারি উনি ত্যাগ করলেন। প্রত্যেকটা জিনিস কিন্তু মানে মিলিয়ে মিলিয়ে করে যাচ্ছেন। লুটিয়েন্স তার নকশা তৈরি করেছিলেন এবং সেই নকশা পৃথিবীর বিভিন্ন যত বড় বড় অট্টালিকা প্রাসাদ আছে সেই তার বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে আজকে দিল্লির রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস ওনারা তৈরি করেছিলেন। এবং ওটা ছিল কলোনি বেস। রাষ্ট্রপতি ভবন বা ভাইসরয় হাউসটা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় যত অট্টালিকা সেইগুলো কালেকশন করে নিয়ে একটা নকশা তৈরি হয়েছিল, ঠিক তেমনি আমাদের ভারতের বিশেষ করে কর্ণাটকের মন্দির এবং বৌদ্ধ স্তূপের যত নকশা আছে, আর্কিটেকচার আছে, সেইগুলো সব কালেকশন করে নিয়ে তৈরি হয়েছে। এবং চালুক্য রাজবংশ 11 থেকে 1200 শতকে যে চালুক্য রাজবংশ রাজত্বকালের যা সমস্ত ইতিহাস আছে সেই ইতিহাসকে অনুকরণ করে কিন্তু এই সেবাতীর্থ বিল্ডিংটি তৈরি হয়েছে। সেবাতীর্থের প্রবেশদ্বারটি চালুক্য রাজার বা রাজত্বের মন্দিরের পাথরের যে কাজ, যে নকশা, সেই নকশার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন। ভারতের যত পরাধীনতার শিকল জড়িয়ে আছে সেই শিকলকে উনি ভাঙতে পারবেন বা আগামী প্রজন্ম অবশ্যই সেই শিকলকে ভেঙে ফেলবে এবং একটা স্বাধীন, যখন নিজের সংস্কৃতি, নিজের সভ্যতা, নিজের ধর্মকে উপরে তুলে নিয়ে আসতে পারবে, সেদিনই ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হবে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। সেদিন কিন্তু দেশ আরো উন্নতি করবে। তা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করে বাধিত করবেন।